নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। শুরু করছি নীতি নির্ণয় না দুর্নীতির আরও একটি পর্ব। নীতি নির্ণয় না দুর্নীতি ইতিমধ্যেই আপনাদের খুব জনপ্রিয় অনুষ্ঠান হয়ে উঠেছে, কারণ আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া যে পেজ আছে ইউটিউব এবং ফেসবুক, প্রচুর মানুষজন আমাদের বিভিন্ন পর্ব যারা আমরা করছি আপনারা শেয়ার করছেন, আপনারা কমেন্ট করছেন এবং বিভিন্ন রকম রিয়াকশান দিচ্ছেন, যেগুলো আমরা প্রতিটা পর্বেই যতগুলো সম্ভব আমরা কাউন্টার করার চেষ্টা করি এবং যা আপনারা জিজ্ঞেস করেন আমরা চেষ্টা করি আপনাদের প্রশ্নের উত্তর দিতে। এই মুহূর্তে দাঁড়িয়ে নীতি নির্ণয় না দুর্নীতিতে আমরা যা যা টপিক নিয়ে দুর্নীতি যেখানে এবং কতটা প্রভাব পড়বে আম জনতার মধ্যে, অবশ্যই শেষ কথা মানুষ বলবে, আমরা আপনাদের সামনে তথ্য তুলে ধরে তার বিশ্লেষণ করি। আমাদের মধ্যে অতিথিরা থাকেন এবং যে সমস্ত অতিথিরা থাকেন তাদের বিশ্লেষণ ভীষণ গুরুত্বপূর্ণ। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে পেশার মানুষজনকে আমরা আমাদের এই অনুষ্ঠানে এসে আপনাদের সামনে নিয়ে আসছি এবং তাদের বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে দাঁড়িয়ে যত নির্বাচন এগোচ্ছে, 2026 বিধানসভা নির্বাচন এগোচ্ছে, আর কয়েকটা মাস বাকি, ততই কিন্তু উত্তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতি। আর এইবার মানুষজন বলছেন পশ্চিমবঙ্গ বোধহয় প্রথমবার পশ্চিমবঙ্গবাসী, বঙ্গবাসী, আমি, আপনি, আমরা প্রত্যেকেই পোলারাইজেশন অর্থাৎ ধর্মের ভিত্তিতে কি ভোট হতে যাচ্ছে, মানে ডিসিশন মেকিং হতে যাচ্ছে, প্রায়োরিটি মেন টপিক কি এটাই কিন্তু আমাদের সবথেকে বড় প্রশ্ন। এই নিয়েই আমাদের আজকের পর্ব। তার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যা যা দুর্নীতি শাসক দলের বিরুদ্ধে উঠছে, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, এবং তার সঙ্গে অনুব্রত মণ্ডল টপিক নারী সম্মান যাত্রা। আর যখন এই অনুষ্ঠানে শ্যুট করছি, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, বিরোধী দলনেতার নেতৃত্বে সেখানে হবে বীরভূমে, অনুব্রত গড় হিসেবে পরিচিত। তাহলে শেষ পর্যন্ত 2026-এ যদি মানুষ সত্যি আবার পরিবর্তন, অর্থাৎ 15 বছর পর প্রতিষ্ঠান বিরোধিতার সঙ্গে যা যা ইস্যুস বললাম, তার মধ্যে প্রায়োরিটি কোনটা? আমাদের আজকের এই পর্ব খুব গুরুত্বপূর্ণ পর্ব। অন্যান্য পর্বের মতোই আমাদের সঙ্গে আছেন রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার। আপনার এক ভীষণ চেনা মুখ, আমার পাশে বসে আছেন। বন্দে মাতরম। দেবজিৎবাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলা স্টুডিওয় স্বাগত এবং নীতি নির্ণয় আর দুর্নীতি এই অনুষ্ঠানে স্বাগত। প্রথমেই দেবজিৎদা, আমি যেটা দিয়ে শুরু করলাম, বিভিন্ন টপিক বলবো না, বিভিন্ন দুর্নীতির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে ইতিমধ্যেই মানুষজন দেখছেন। শিক্ষকরা বিকাশ ভবনের লাঠি খাচ্ছে পুলিশের। যে পুলিশ শাসক দলের বিরুদ্ধে বিরোধীরা অভিযোগ করেন, আপনারা অভিযোগ করেন, সেই পুলিশকেই শাসক দলের বীরভূমের বাঘ যে ভাষায় বলছেন তারই ফোন নিয়ে নেওয়া হলো। এখনও পর্যন্ত তার কিচ্ছু হয়নি, 2 ঘন্টা শুধু ইন্টারোগেশন। পাশাপাশি দেখুন খাদ্যে, তার পাশাপাশি দেখুন স্বাস্থ্যে আরজিকর ইস্যুস, আবার কিন্তু আরজিকর নিয়ে মুভমেন্ট শুরু হয়েছে। এই তৃণমূলকে কি আর পাবেন? সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন 2026-এ বঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে। বলুন। রাজনীতিতে একটা প্রচলিত কথা আছে যে রাজনৈতিক নেতা সেরকমই হন বা নেতৃত্ব সেরকমই হন যেরকম সেইখানকার মানুষ চেয়ে থাকেন। বেশ। পশ্চিমবাংলার মানুষের সামনে এখন দুটো রাস্তা। এক, দুর্নীতির সমর্থন করা, নিজেরাও সেই দুর্নীতি একটুখানি ছিটে ফোঁটা বা অনেকটা ভাগ পেয়ে দুর্নীতি জমিয়ে যাতে করতে পারে, সেই জন্য দুর্নীতিগ্রস্ত যারা রয়েছেন তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। আর 2 নম্বর, সব কিছু ভুলে গিয়ে ভবিষ্যতের প্রজন্মকে সুরক্ষিত রাখার জন্য। দেখুন, মানুষ তো নিজের জন্য বাঁচে না, মানুষ মনে করে যে তারপরে তার ছেলের কী হবে, নাতির কী হবে, বা এইরকম। তো তাদের জন্য অন্তত তাদের রুটি কাপড়া মকানের যে স্থিতি, সেটাকে নির্ণায়ক রূপে নিশ্চিত করার জন্য পশ্চিমবঙ্গের মানুষকে উল্টো দিকে ভোট দিতে হবে, অর্থাৎ এই তৃণমূল সরকারকে সরাতে হবে। এবারে সরাতে গেলে মানুষের হাতে কী কী অপশান আছে? প্রথমত, মানুষের কাছে বাম বা কংগ্রেসের জোট রাজনীতি সেটা বারবার ফেলিয়ার হয়েছে। বেশ। এটা ধান্দাবাজি বলাটা খুব অত্যুক্তি হবে না।
যেখানে বিচারধারার কোনো মিল নেই, যেখানে বামেরা কয়েক বছর আগেও, দশক পেরোয়নি এখনো, সদ্য পেরিয়েছে, দেওয়ালে দেওয়ালে লিখতেন যে बोफोर्स गांधी, गली गली में शोर है, রাজীব গান্ধী চোর হ্যায়। তার আগে তারা আঁকতেন একটা শকুনির ছবি যার মুখটা অনেকটা প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতো, এবং তার ডানার নিচে বিভিন্ন ডিম রয়েছে তার বাসায়, এবং সেখানে বিভিন্ন কলকাতার বা বাংলার নেতাদের মুখ থাকতো। এই ন্যারেটিভ নিয়ে, অর্থাৎ ফ্যাসিস্ট বা কংগ্রেসি সরকার, যারা নাকি 76 সালে নাকি ওনাদের 70,000 76-72 লোককে খুন করেছিলেন, এই সব কথাবার্তা সাধারণ মানুষকে বুঝিয়েছেন, ভোট পেয়েছেন এবং খুনোখুনি হয়েছিল। উল্টো দিকে কংগ্রেসের লোকেরা বারবার এটা বোঝাতে চেয়েছেন, অন্তত পশ্চিমবঙ্গের নিরিখে, পশ্চিমবাংলার রাজনীতির নিরিখে, যে যখন থেকে কংগ্রেসের ক্ষমতা বামেদের হাতে চলে গেছে তখন থেকে বাংলার ভরাডুবি হয়েছে, এবং যথেষ্টই ভরাডুবি হয়েছে। সমস্ত কলকারখানা বন্ধ হয়ে গিয়েছিল, এবং যথেষ্ট উদ্বাহু হয়ে সিটু ইউনিয়ন যত আন্দোলন করেছে তাতেই বাম সরকার সমর্থন করেছিল, একদম সপ্তম বামফ্রন্ট অবধি যত বাম সরকার ছিল। এবং তার ফলে কী হয়েছে, একের পর এক কলকারখানা বন্ধ হয়েছে, এবং শুধু কলকারখানাই নয়, কৃষিক্ষেত্রেও শ্রমিকদের নিয়ে যে জঙ্গি আন্দোলন, তার কুফল পশ্চিমবঙ্গ ভোগ করেছে। রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে শুধু পিছিয়ে পড়া নয়, এছাড়াও কোনো দূরদর্শিতা কিছু ছিল না। বস্তা পচা কমিউনিস্ট চিন্তাধারা, যেগুলো ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে একে একে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, এখানে সেটাকে বুকে আঁকড়ে নিয়ে কমিউনিস্টরা বসেছিলেন। এবং সেই জন্য আপনার মনে আছে যে কম্পিউটার আমাদের পশ্চিমবঙ্গে ঢুকতে দেওয়া হয়নি, যখন কিনা দক্ষিণে সবাই কম্পিউটার ঢুকে পড়লো। এমনকি বিমারু রাজ্য বলে যাদের বলা হতো, বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান ইত্যাদি, সেই সব রাজ্যগুলোতেও কম্পিউটার হৈ হৈ করে ঢুকে পড়লো, ওখানকার ছেলেরা সেই অ্যাক্সেস পেল। আমাদের এখানে একটি বেসরকারি ব্যাংকে কম্পিউটার ঢোকা নিয়ে কী নাটক, বাপরে বাপ! তো সেই সব হলো। আচ্ছা, রইল এবারে হচ্ছে সুরক্ষার কথা, নাগরিক সুরক্ষা। নাগরিক সুরক্ষা চরমভাবে বিপর্যস্ত হলো। তার থেকে সবথেকে বড় বিপর্যস্ত হলো, আমরা বানতলা কাণ্ড দেখেছিলাম, যেখানে জ্যোতিবাবু প্লেন থেকে নেবেই এক সাংবাদিকের উত্তরে বলেছিলেন যে এরকম তো কতই হয়। খুন হয়ে গেলেন কোনো রাজনৈতিক নেতা নন, তিনি কোনো রাজনৈতিক নেতৃত্ব ছিলেন না, অবনী নাইয়া, ড্রাইভার এবং বাকি যারা খুন হয়েছিলেন মহিলারা, তাদের গোপনাঙ্গে টর্চ ঢুকিয়ে দেওয়া হয়েছিল, বিভৎসভাবে তাদেরকে খুন করা হয়েছিল। তো সেই আর রইল কি, এবারে হচ্ছে যদি ধর্মীয় স্তর যদি দেখেন, একতরফাভাবে হিন্দুদের বিরুদ্ধে পোগ্রম হয়েছে দেশ ভাগের সময় থেকেই, 46 সাল থেকেই, যখন গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল, পাকিস্তান এলো। এটা কোনো এই দাঙ্গা টাঙ্গা এসব আমি বলবো না, দাঙ্গা মানে দুতরফে দাঙ্গা হয়েছিল, কোথাও কোনো, অন্তত বাংলায় কোথাও কোনো দাঙ্গা হয়নি হিন্দু মুসলমান। একতরফা হিন্দুদের বিরুদ্ধে পোগ্রম, যাকে বলা হয় এথনিক ক্লিনজিং হয়েছিল, এবং সেটা এখনও চলছে কিছু কিছু জায়গায়, যেখানে যেখানে হিন্দু মাইনরিটি বা সংখ্যালঘু আছে। এইরকম একটা পরিস্থিতিতে যখন দুর্নীতির অতল খাদে চলে গেছে বামফ্রন্ট সরকার, শুধু তাই নয়, এলাকাকে কন্ট্রোল করছে। মানে ধরুন আপনার পাড়াতে আপনি কোন ভাড়াটিয়া রাখবেন, আদৌ সেই ভাড়াটিয়াকে রাখবেন কি রাখবেন না, আপনার ছেলে কোথাও চাকরি পাবেন কি পাবেন না, চিরকুটে চাকরি হোক বা অন্যভাবে, আপনার মেয়ের কার সঙ্গে বিয়ে হবে, এগুলো যখন লাল পার্টির দাদারা জোনাল কমিটি, লোকাল কমিটি থেকে নিয়ন্ত্রণ করতে শুরু করলেন, তখন বাংলা এবং বাঙালি, এবং সবথেকে বড় কথা ভোটদানে বাধা দিতে রইলেন। তারা যখন ভোট দিতে যেতেন সেই সময় ভোট দিতে পারতেন না। সিপিএম আমলে সরাসরি বুথে আক্রমণ করার আগে থাকতে রাত্রেবেলায় ভয় দেখানো, সাদা থান পাঠানো, ভোটারদের প্রভাবিত করা, এগুলো সব বাম আমলে হয়েছে। এবারে সেই সময় বামেদের শাসনে থাকা বাঙালি কি ঠিক করলো, যে আমরা শয়তানের সঙ্গে হাত মেলাতে রাজি আছি, এই বামফ্রন্ট সরকারকে ছুঁড়ে ফেলে দিতে হবে। 11 সালে তাই হলো। নীতি নির্ধারক হিসেবে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগের আন্দোলনগুলো নিয়ে কোনো প্রশ্ন করা যায় না, সেটা বা ওই ফুলবাগান থানাতেই হোক কিংবা অন্য কোথাতেও হোক, সেই একের পর এক জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে বেড়াচ্ছেন। তখন মমতা বন্দ্যোপাধ্যায় ফেনোমেনন। আমরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে তখন মমতা বন্দ্যোপাধ্যায় অ্যালায়েন্স, এবং সারা বাংলা তখন টকবক করে ফুটছে, বামেদের সরাতে হবে, আমরা সরিয়ে দিলাম। কিন্তু মুশকিলটা হলো, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পরে তিনি হারিয়ে ফেললেন তার এগোনোর দিশাটাকে। তিনি মনে করলেন
যে এই 70-30 এই যে সাম্প্রদায়িকরণ, যেটা বাম আমলে বামফ্রন্ট সরকার খুব সাবমেরিনের মতন চালিয়ে যাচ্ছিল, এবং অন্যভাবে দেখতে গেলে উল্টো দিকও একটা আছে, সেটাও না বললে নয়, যে বামেরা মুখে বলতেন বা এখনও বলেন যে আমরা ধর্ম মানি না, ধর্ম জনগণের আফিন। কিন্তু দেখা গেল যে বামেদের নেতারা হজ করে এসে হাজী রেজ্জাক মোল্লা হলেন। সে তো মমতার আমলে হননি। হাজী রেজ্জাক মোল্লা অবিসংবাদিত বাম নেতা, তিনি 24 পরগনা জেলা কমিটির নেতা, তিনি পলিট ব্যুরোর প্রায় মেম্বার। তা সেখান থেকে তিনি আচমকা হাজী রেজ্জাক মোল্লা হয়ে গেলেন, কেউ কোনো প্রতিবাদ করলেন না। উল্টো দিকে বাঙালি হিন্দু এটাও দেখলো যে আরেকজন অবিসংবাদী নেতা, তার ক্যান্সার হয়েছিল, স্বর্গীয় সুভাষ চক্রবর্তী, তিনি গেলেন তার রোগশান্তির জন্য পুজো দিতে তারাপীঠে, এবং সঙ্গে সঙ্গে তাকে শুধুমাত্র স্যাংশন করা হলো না, তাকে শোকজও করা হয়েছিল। এইখান থেকেই বাঙালি পরিষ্কার দুটো জিনিস বুঝতে পারলো বাঙালিরা, যে এই পশ্চিমবঙ্গ যে কারণে তৈরি হয়েছিল হিন্দু হোমল্যান্ডের আশা নিয়ে, দাবি নিয়ে, এবং তৎকালীন দুজন কমিউনিস্ট নেতা রতনলাল বাঙাল এবং জ্যোতি বসু দুজনেই ভোট দিয়েছিলেন। এই রতনলাল ব্রাহ্মণ এবং জ্যোতি বসু দুজনেই ভোট দিয়েছিলেন পশ্চিমবঙ্গের সপক্ষে তৎকালীন আইনসভায়, মুসলিম লীগের বিরোধিতা করে অন্য হিন্দুদের সঙ্গেই। এবং মজার কথা, সেই ভোটে একজনও, সেই 20 জুন 1947 একজন মুসলমানও পশ্চিমবঙ্গের সপক্ষে ভোট দেননি। এবং আরও মজার কথা এবং জেনে রাখার কথা, একজন হিন্দু নেতা অ্যাক্রস অফ এভরি বিচারধারা, তারা কেউ একজনও পশ্চিমবঙ্গের বিরুদ্ধে বা পাকিস্তানের সমর্থনে ভোট দেয়নি। অর্থাৎ হিন্দুরা সবাই পশ্চিমবঙ্গ চেয়েছিলেন আইনসভায় যারা ছিলেন, এবং মুসলমান যারা ছিলেন তারা সবাই পাকিস্তান চেয়েছিলেন। কিন্তু যারা চেয়েছিলেন তারা সব এপার বাংলা আসতে বাধ্য হন হিন্দুরা। কিন্তু এপার বাংলায় যারা, মজার কথা, পশ্চিমবঙ্গ চাইলেন ভোট দিয়ে, সেই সব মুসলমান নেতারা কেউ ওপারে যাননি, সবাই এপারই থেকে গেছিলেন। এইরকম একটা প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন, এবং পার্ক স্ট্রিট থেকে শুরু, নৈরাশ্যের শুরু হচ্ছে পার্ক স্ট্রিট থেকে, তারপরে সারদা, নারদা, রোজ ভ্যালি, এবং সো অন। অর্থনৈতিক যে কারুণ্য আমাদের পশ্চিমবঙ্গে আসে, বিভিন্নভাবে বিজেপির সঙ্গে কনফ্রন্টেশন, এবং তারপরে এটা দাঁড়ায় যে প্রথম কথা হচ্ছে প্রচণ্ড দুর্নীতি, দ্বিতীয়ত প্রচণ্ড সাম্প্রদায়িকতা, একতরফা সাম্প্রদায়িকতা। এই দুটো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পরপর কয়েকবার ভোটে জিতলেন এবং আশাতিরিক্ত মাত্রায় ফল করলেন। কারণ বাঙালি তৈরি ছিল না এই ঘটনার জন্য। বাঙালি ভাবতেই পারেননি যে ভদ্রমহিলা তাদের নিজেদের বাড়ির লোক, যেন দরজা খুললেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়, যে মুখটা দেখতে পাই সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। মনে রাখতে হবে, বুদ্ধদেব ভট্টাচার্য কিংবা জ্যোতি বসু আমাদের দরজা খুলে পাশের বাড়ির জেঠু কাকু ছিলেন না। বেশ দেবজিৎদা, আমি একটু ইন্টারাপ্ট করে আপনাকে জিজ্ঞেস করে, আপনি যেটা বললেন, বিরোধীরা যা বলছেন প্রত্যেকটা জিনিসে কিন্তু বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে অভিযোগ উঠছে। কিন্তু আমার প্রশ্ন, আমার সাথে আপনার স্টুডিওর বাইরে কথা হচ্ছিল, 2011 সালে যখন বামফ্রন্টকে সরানো হলো, মানুষ চেয়েছিলেন পরিবর্তন। আমরা দেখেছিলাম প্রচুর মানুষজন, বিদ্বজন থেকে শুরু করে সাধারণ মানুষজন বলেছিলেন না, এই সিপিএম আর নয়, এই বামফ্রন্ট আর নয়। তাহলে যদি সেটা এবারও মানুষজনের মধ্যে এত দুর্নীতির ভেতর থেকেও মানুষ পরিত্রাণ চায়, মুখ কোথায়? তাহলে আপনি আমাকে স্টুডিওর বাইরে বলছিলেন এইবার কিন্তু সিম্বলে ভোট হবে, সিম্বলে ভোট হবে আপনি বলছেন। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ ছিলেন, তার উত্থান, তার স্যাক্রিফাইস, তার ডেডিকেশন নিয়ে কোনো প্রশ্ন হবে না। কিন্তু আমার প্রশ্ন, 2026-এ কি মানুষজন মুখ কোথায়? যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কোথায়, মানে সিম্বলে ভোট দেবে? দেখুন, কবি সুবোধ চাটুর্যে বামপন্থী কবি ছিলেন, সুবোধ চট্টোপাধ্যায়, তিনি একটা অসাধারণ কবিতা লিখেছিলেন, রাজা যায় আসে, রাজা আসে যায়, এই রাজা আসে ওই রাজা যায়, ওই রাজা আসে এই রাজা যায়, শুধু পতাকার রং বদলায়, শুধু পোশাকের ঢং বদলায়, জনগণের দিন বদলায় না। জনগণের দিন বদলানোর দাবি নিয়েই তো মমতা বন্দ্যোপাধ্যায় কানা হয়েছিল। কিন্তু এখন তো দেখা যাচ্ছে বামেদের প্রো ম্যাক্স এডিশন হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বামেদের প্রো ম্যাক্স এডিশন, এবং সেইটা বাম দুর্নীতির, বাম অপশাসনের প্রো ম্যাক্স এডিশন। এবং সেই অপশাসন এবং দুর্নীতির ফলে মানুষের মন সংকুচিত হয়েছে। কি করে ফেললাম, বেড়াল তাড়াতে কি বাঘ ঢুকিয়ে ফেলেছি রান্নাঘরে? মানে একটা রান্নাঘরে বেড়াল ছিল, সেটাকে তাড়াতে গিয়ে আমি যদি বাঘ ঢোকাই, তাতে বেড়াল হয়তো পালিয়ে যাবে, কিন্তু যে রাঁধুনি তাকেও তো বাঘে খেলো। এটা 1 নম্বর। 2 নম্বর, এই কাদের আমরা এনেছি?
যারা কিনা রাস্তায় দাঁড়িয়ে দুর্নীতির প্রতিবাদ করতেন বলে তো তাদের ভোট দেওয়া হয়েছিল। আজকে তারাই যদি আকণ্ঠ দুর্নীতিতে ডুবে থাকেন তাহলে কি করে হবে? আচ্ছা, এরকম যদি হতো যে বাম আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কিছু মানুষ দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সেই দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পরে বা যারা দুর্নীতিগ্রস্ত ছিলেন তারা যখন মমতার দলে যোগ দিলেন তারা কিন্তু আর নতুন করে দুর্নীতি করলেন না। অর্থাৎ সিপিএম বা কমিউনিস্ট রেজিমের যারা, ন্যাচারাল, ইট ইজ কোয়াইট ন্যাচারাল, কেননা ইটালি কিংবা রাশিয়া থেকে তো আর লোক এসে এখানে পার্টিটা করবেন না, যে পার্টি করুন না কেন। তাহলে যারা অন্য পার্টি করতেন তাদের হৃদয়ের পরিবর্তন, অথবা তারা চিন্তা করবেন যে এই পার্টি করা উচিত বা পুরনো দুর্নীতির সঙ্গে আমরা থাকবো না, তারা নতুন পার্টি করবেন, নতুন দলের সঙ্গে যোগ হবেন। এটাই স্বাভাবিক। কেন ধরুন 100 জন মানুষের মধ্যে আপনি তার 10 জনকে বিহার থেকে আনবেন না, 5 জনকে তো আসাম থেকে আনবেন না, আপনার পশ্চিমবঙ্গের লোক নিয়েই করতে হবে। কিন্তু যারা এলেন তারা কি রত্নাকর থেকে বাল্মীকি হলেন, নাকি মমতার দলের যারা ভদ্রলোক তারাও তাদের আসার জন্য গায়ে স্টিগমা খেয়ে গেলেন? এটা দেখতে হবে। একজন, আমার যেটা ব্যক্তিগত ধারণা, রাজনীতি করতে এসে, আমি রাজনৈতিক, আমার জীবন খুব পুরনো নয়, মাত্র 2012-তে আমি এসেছি, এটা 24-10 বছর। দুবার কন্টেস্ট করেছেন, ক্যান্ডিডেট হয়েছেন, করেছি, একবার লোকসভায় একবার বিধানসভা, একদম। এবং আমি রাজনীতিতে সেইভাবেই, কিন্তু এই 10 বছরে আমার যা ধারণা তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিস্টেমের মধ্যে বা তার আগের যে বাম সিস্টেম ছিল তাতে একটা ভিসাস সার্কেল চলে। কীরকম? কোনো মানুষ বদমাইশি করার জন্য রাজনীতিতে যোগ দেন না। কিছু বদমাইশ যোগ দেন, সেটা আলাদা কথা, সেটা নিজেদের পিঠ বাঁচানোর জন্য। কিন্তু সাধারণ যারা হোয়াইট কালার, ধরুন ডাক্তার, ইঞ্জিনিয়ার, এইসব পেশা থেকে যারা আসেন বা অন্যান্য পেশা থেকে, শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার কেন বলবো, যদি কোনো ব্যবসায়ী কমিউনিটি থেকে আসেন বা ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা কোনো কিছুই করেন না, তিনিও যদি আসেন, আমার যেটা ধারণা সাধারণ রাজনীতিতে যারা যোগ দেন তারা সবাই কিন্তু দিন বদলের স্বপ্ন নিয়ে আসেন তাদের মধ্যে মতন করে। কিন্তু মুশকিল হয় কি, দুর্নীতিগ্রস্ত একটা নেতৃত্ব বা নেতৃত্বের যখন টাকার খিদে থাকে, যখন তাকে বাধ্য করে টাকা নিয়ে আসার জন্য, তখন তারা আস্তে আস্তে করাপশনের সঙ্গে হ্যান্ডশেক করতে থাকে। তারা বাধ্য হয় একটু 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 করে নাবতে শুরু করে। এই নাবার ফলেই তখন আর সাধারণ মানুষ, যারা ভোটদাতা, যারা কিনা প্রত্যক্ষভাবে রাজনীতিটা করেন না, তাদের চোখে পুরনো অত্যাচারীদের সঙ্গে নতুনরা সমান হয়ে যান। এটাই একটা বড় দুর্ঘটনা ঘটে। আর এইটা হওয়ার ফলেই মমতা বন্দ্যোপাধ্যায় একটু একটু করে, আপনি যে বললেন যে কোনো সন্দেহ নেই তিনি তখন বড় নেত্রী, মানে বিরোধী নেত্রী হিসেবে তিনি যা করেছেন, অবশ্যই কোনো সন্দেহ নেই, দরজা খুললেই মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখন যে বলেছেন সে কথা, এখন ভাবুন, আমি বলছি এখন আপনি ভাবুন যে এখন আপনার বাড়িতে আপনি কিভাবে থাকবেন না কারা ঠিক করে? পাড়ার তৃণমূলের লোকেরাই ঠিক করে। তাহলে লালদের সঙ্গে এদের ফারাক কোথায় হলো? আপনার টোটো চলবে কি চলবে না, টোটো স্ট্যান্ডে থাকবে কি থাকবে না, 21শে জুলাই আপনি টোটো চালাতে পারবেন নাকি টোটো জমা রেখে আপনাকে ওই মিছিলে যেতে হবে? ঠিক যেরকম ব্রিগেড ভরাতে লালেদের ক্ষেত্রে যেতে হতো কাজকর্ম ফেলে রেখে, সে আপনাকেও যেতে হচ্ছে। তাহলে কি ফারাক রইল? আপনি যখন বাজারে একটা ঝুড়ি নিয়ে বসছেন কিছু বিক্রি করতে, আগে লালেদের টাকা দিতে হতো, এখন তেরঙ্গাদের টাকা দিতে হয়। কি ফারাক হলো? যদি হবে, আগে চিরকুটে চাকরি হতো, ফুল টাইমারদের টাকা দিত, মানে চাকরি দিত বা তাদের বাড়ির একজন লোককে, সেখানে দেখা হতো না কে কত যোগ্য অযোগ্য ইত্যাদি প্রভৃতি বিভিন্ন রকম। সেটা আপনার বেশি হয়েছে শিক্ষার ক্ষেত্রে, মানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পার্শ্ব শিক্ষক, সহ শিক্ষক, এসব একদম ভরিয়ে দেওয়া হয়েছিল। অমুক বাড়ির, অমুকের বাড়ি তো সিপিএম করে, আচ্ছা পার্টির বাড়ির লোক, কমরেডের বাড়ির লোক, ওকে একটা চাকরি দাও বলে সহশিক্ষক, পার্শ্ব শিক্ষক এসব ভরিয়ে দেওয়া হয়েছিল। এবং বহু জায়গাতে তার বাড়ির লোককে অথবা তাকে একটা চাকরি দেওয়া হতো। আচ্ছা হতো। আর এখন কি হয়েছে? সে একই ব্যাপার, দুর্নীতি চলেছে। 8 বছর চুরি, 8-10 বছর চুরি হয়ে গেল। মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছিল তাদেরকে মুড়ি মিচিটে একদর করে। এটা আরও মারাত্মক, আরও ম্যাক্স প্রো। যে কীরকম, যে চাকরি সৎরঞ্জনরা রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করতে রইলেন চায়ের দোকান, পানের দোকানে। তোমার চাকরি চাই শোনো বাবু বা ছোটো বোন, তোমার চাকরি চাই, এই নাও, তুমি মাত্র 20 লাখ টাকা দেবে, তাই জন্য তোমার চাকরি তুমি পাবে। আজকে যে এই প্রচণ্ড যে দুর্নীতি, এটা তো শুধুমাত্র সহশিক্ষক বা শিক্ষক কিংবা ছোটদের শিক্ষক এরম নয়, সর্বত্র এক অবস্থা হচ্ছে ভাই। এই জায়গা থেকে বেরোনোর জন্য বাংলার মানুষকে ভাবতে হবে যে চাইছেনটা কি চাইছেন। বেশ, দেবজিৎ দা, এই যে ধরুন মুখের ক্ষেত্রে আমি বললাম, তাহলে মহিলা ভোট দুটো পার্টে আমি আপনাকে জিজ্ঞেস করব। লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু তৃণমূলের একটা খুব বড় ইউএসপি।
বিশেষ করে গ্রামে যে সমস্ত মহিলা ভোট ব্যাংক আছে সেটা কিন্তু তৃণমূলের ক্ষেত্রে সব সময় থেকে গেছে। শুধু মহিলা লক্ষ্মীর ভাণ্ডার কেন বলবো, তার সঙ্গে আরও অনেক জনমুখী প্রকল্প যেগুলো আছে। তার পাশে অপারেশন সিন্দুর, একদম পাকিস্তানকে কড়া জবাব। সেটা শুনলেই তৃণমূলের যারা নেতা নেত্রী বিভিন্ন স্তরের আছেন তারা বিভিন্ন রকম কমেন্ট করছেন। মানে কোনোটা জায়গায় এই আবেগ হিন্দু ভোটে, অর্থাৎ মহিলা হিন্দু ভোটে কি আবেগ এই অপারেশন সিন্দুরের কোনো একটা জায়গায় ছুঁয়ে গেল? না, প্রথমে লক্ষ্মীর ভাণ্ডারে আসি। ভাই, লক্ষ্মীর ভাণ্ডার করে বাংলার মানুষকে যে টাকাটা দেওয়া হচ্ছে মায়েদের বোনেদের, সেটা পুরোটাই ঠকানো হচ্ছে। এবং কন্যাশ্রী আপনি আরও বললেন না, আপনি কন্যাশ্রীটা আগে বলেনি। সর্বভারতীয় ক্ষেত্রে ঠকানো হচ্ছে বলছি। আমি বলছি কিভাবে হচ্ছে। সর্বভারতীয় ক্ষেত্রেই একই প্রকল্প আছে, বেশ। সেই প্রকল্পের টাকাটা হচ্ছে 1 লাখ টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে 1 লাখ টাকাকে 4 ভাগে ভাগ করেছেন, 25,000, 25,000, 25,000, 25,000। ফলে কি হচ্ছে যে 1 লাখ টাকা যিনি পেতেন তিনি সেখানে 1/4 অফ দ্যাট ভেরি অ্যামাউন্ট তিনি পাচ্ছেন। সেটা কিন্তু কেউ জানতে পারছে না, কেননা বামেরা কিছুই দেয়নি, সেই জায়গায় 25,000 দিচ্ছে অনেক টাকা, কিন্তু আসলে পাওয়ার কথা 1 লাখ টাকা। আচ্ছা, দ্বিতীয়ত আসুন, এই যে অনেকেই বলবেন না, এই যে প্রকল্পগুলো চলে সোকল জনমুখী প্রকল্প, সোকল কেন, সত্যিই জনমুখী প্রকল্প, ওই 500 টাকা বা 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, এটারও একটা প্রয়োজনীয়তা আছে। এই প্রয়োজনীয়তার মধ্যেও একটা জিনিস থেকে যায় যে এই টাকাটা কি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের এক্সচেকার থেকে দিচ্ছেন না, কেন্দ্রের যে এক্সচেকার সেই টাকার 70% নিয়ে দেওয়া চলছে। তো এই মিথ্যে একদিকে, আর অন্যদিকে আমাদের বিরোধী দলনেতা, মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাস্তায় ঘাটে দৌড়ে বেড়াচ্ছেন। আমাদের যিনি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, তিনি এবং তার নেতৃত্বে সমস্ত বিজেপির যারা বিরোধী কর্মী, নেতা ইত্যাদি রয়েছেন জেলা স্তরে বা রাজ্য স্তরে, তারা দৌড়ে বেড়াচ্ছেন। মানুষ জাগছে। আজকে শুভেন্দু অধিকারী যে মিছিল করবেন, আজকে 9 তারিখ যে মিছিল করছেন, সেই মিছিল তো কোনো বিজেপির লোককে আক্রমণ করেছে বলে শুধু নয়। আজকে দেখুন না, প্রশাসনের শিরদাঁড়া কীভাবে ভেঙে দেওয়া হয়েছে। প্রথম আক্রমণ করলেন কিন্তু মমতা ব্যানার্জি নিজেই, নিজে থেকে কালীঘাটে, মনে আছে আপনার, যে একটা জগদ্ধাত্রী পুজোর ভাসান, সেখানে দুষ্কৃতীরা বদমাইশি করছিল, তাদেরকে পুলিশ ধরলো, পুলিশকে এমনভাবে আক্রমণ করা হলো যে পুলিশ টেবিলের নিচে ঢুকে পড়লো, এবং তারপরে গুলি চললো, একজন মারা গেলেন তাপসবাবু। সেটাও কিন্তু টিএমসির ভোটের জন্য, মানে টিএমসির সঙ্গে সেখানে অন্য কেউ ভোট লড়ছিল না, সেটা টিএমসি ভার্সেস টিএমসি সামলাতে গিয়ে গুলি খেয়ে মরলেন তাপস চৌধুরী। এবারে যান, আমাদের গোর্খাদের একটা অ্যাম্বুশ করার জন্য আমাদের এক ভদ্রলোক কলকাতা থেকে গেলেন এবং সেখানে গিয়ে গুলি খেয়ে মারা গেলেন। তো তারপরেও এইরকম যা হয়েছে, এখন শুধু তাই নয়, তৃণমূলের একের পর এক নেতা পুলিশকে সামনে দাঁড়িয়ে চড় মেরেছেন, যারা কিনা জনপ্রতিনিধি। আমি বলছি প্রসূনবাবু এমপি তৃণমূলের, লেক টাউনের মোড়ে দাঁড়িয়ে সপাটে চড় মেরেছিলেন, আপনাদের মনে আছে। আচ্ছা, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একজন মানে যিনি বাড়ির ওনার পরিবারের অংশ, তিনি গাড়ি চালিয়ে গিয়ে ধাক্কা মেরে দিলেন একজনকে, সেই নিয়েও চললো অনেক রকম ঝামেলা। তারপরে রইল কে, আমাদের এই সদ্য কেষ্টবাবু বলেছেন যে মা তুলে স্ত্রী নিয়ে খুব নোংরা নোংরা কথাবার্তা বলেছেন, গা ঘিনঘিনে কথাবার্তা। পুলিশকেই বলছে কেন, এর কেন হয়েছে, কেন বলতে ওনারা পাচ্ছেন জানেন? মমতা বন্দ্যোপাধ্যায় ওনাদের লাই দিয়ে মাথায় তুলেছেন। আজকে পুলিশ মন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীও তেমন, যিনি তেমন পুলিশ মন্ত্রীও বটেন। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মহিলা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মহিলাদের ওপরে এরম ন্যাক্কারজনক কমেন্ট, অন্য কেউ হলে তো বলতো আগে জিপ টেনে ছিঁড়ে নাও, তারপর আমি দেখছি। কিন্তু এই রকম অবস্থা, আপনি বলুন পুলিশটা কি আর কাজ করবেন? উল্টে তাকেই ক্লোজ করা হচ্ছে, তার উপর অত্যাচার করা হচ্ছে। অনেকে এখন আবার তৃণমূলের মধ্যে থেকেই ধুয়ো তুলছেন, আসলে উনিও দুর্নীতিগ্রস্ত, মানে যে পুলিশকে বলেছেন। আরে ভাই, যদি এটাও হয়ে থাকে সেটা তো আরও মারাত্মক। এই যে পুরো পরিস্থিতি, মেয়েদের সম্মান নেই, সামাজিক সুরক্ষা নেই, টাকা পয়সা নিয়ে প্রচণ্ড দুর্নীতি অর্থনৈতিকভাবে, আর রইল বাকি হচ্ছে কোনো কাজ নেই। আজকে শিক্ষিত অশিক্ষিত সমস্ত, আগে বলতো ব্রেন ড্রেন হয়, এখন তো ফিজিক্যাল তাকত যাদের আছে, যাদের ক্ষমতা আছে, তারা অন্য রাজ্যে আছে কামলা খাটতে। আজকে আপনি হরিয়ানায় যান, সমস্ত বাঙালি রিক্সাওয়ালা। আপনি সাউথ ইন্ডিয়ায় যান, সমস্ত হোটেলে বয়ের কাজ করছে, বা সিকিমে যান, দেখবেন সব বাঁকুড়া পুরুলিয়ার ছেলেরা গিয়ে বয়ের কাজ করছে। যেহেতু সময়ের মধ্যে শেষ করতে হবে, তাহলে আপনি বলছেন মহিলা হিন্দু ভোট, এই যে হিন্দুত্ব, তাহলে এটাই
প্রধান এজেন্ডা এবং এই হিন্দু ভোট সুইং করলেই কিন্তু ফটো ফিনিশ, তাই আপনাদের প্ল্যান। 30-70-এর গল্প নয় শুধুমাত্র, মালদা মুর্শিদাবাদে হিন্দুরা থাকতে পারছে না, দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে হিন্দু বিপন্ন। আপনি চোপড়াতে গিয়ে দাঁড়ালে আপনার ভয় করবে, আপনি পাকিস্তানের থেকেও কোনো খারাপ জায়গা আছেন এটা মনে হবে। আমি সমস্ত মুসলমানরা খারাপ এরম কথা বলছি না, কিন্তু মুসলমানদের একটি শ্রেণী, বিশেষ করে জেহাদি শ্রেণীকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার তোষণ করেছেন এবং সরাসরি বলেছেন যা ইচ্ছে তাই করো তারপরে দেখব, যেখানে দাঁড়িয়ে মমতার মন্ত্রী বলেন যে যারা মুসলমান নয় তাদের কপাল খারাপ, তারা দুর্ভাগা, যেখানে মমতার আরেক বিধায়ক বলেন যে ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেবো হিন্দুদের, এবং তার কোনো প্রতিবাদ হয় না মমতার তরফ থেকে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকাকালীন পুলিশ লুঙ্গি পরে লাথি খায়, একের পর এক বাস ট্রেন 3 দিন ধরে জ্বালানো হয়, মমতার প্রশাসন যেখানে চুপ করে থাকে, সেই রকম একটা জায়গা, এবং যেখানে হিন্দুদের উল্টো দিকে যে কোনো কার্যক্রম নিতে গেলে হাইকোর্টের একটা পারমিশন নিতে। আপনি এখানে এই স্টুডিওতে একটা সরস্বতী পুজো যদি বাইরে রাস্তায় করতে যান, সরস্বতী পুজো আপনাকে বলবে না, আপনাকে তো করতে দেবো না, হাইকোর্টে যান, হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে আসবে। এরপরে তো বাকি রইল বিয়ে, উপনয়ন, শ্রাদ্ধ, এগুলো তো আবার হাইকোর্টের পারমিশন নিতে হবে হিন্দুদের। কেন কথা বললেন? একদম তাই হচ্ছে। আপনি মালদা বা মুর্শিদাবাদে যান, বহু গ্রাম আছে যেখানে মুসলমান নন, অমুসলিম, সোজা কথা হিন্দুদের মেয়েদের বোরখা পরতে হয়। কেন পড়তে হয়? কিসের জন্য পড়তে হয়? আমরা তো এইটার জন্য পশ্চিমবঙ্গ তৈরি করিনি, একটা ভুলভাল ধারণা তৈরি হয়েছে যে এর বিরুদ্ধে মানুষ দাঁড়াবেন। দেববিদ্যা, দুটো প্রশ্ন সংক্ষেপে লাস্টে জিজ্ঞেস করব। আপনাদের 100 কি পেরোবে? 77 থেকে কি 100 হবে? আমরা সরকার তৈরি করব, 26-এর সরকার, সেখানে বিরোধী মুখ নেই। আপনি বলছেন সিম্বলে ভোট হবে। দ্বিতীয় কথা, আপনি বলছেন যে আমরা সরকার তৈরি করব, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একবার এসছেন, আবার বারবার আসবেন। তৃণমূল বলছে যে ক্যান্ডিডেটই দেওয়ার লোক নেই বিজেপি, তৃণমূল কি বলছে, আর বামফ্রন্ট বলছে সেটিং। আপনাদের সঙ্গে তৃণমূল বা বামফ্রন্ট বা কংগ্রেস কি বলছেন সেটা নিয়ে তো আমাদের দলীয় আলোচনা চলতে পারে না। একদিন আমাদের 2জন মাত্র লোক ছিলেন কেন্দ্রে, মানে লোকসভায়। আজকে আমরা সরকার চালাচ্ছি, এটা 3 নম্বর টার্ম। দেশের 80% জমি যেসব জায়গায় নাকি বলা হতো এখানে বিজেপির কোনো জায়গাই নেই, দক্ষিণ ভারত, উত্তর ভারতের কিছু জায়গা, মধ্য ভারতের কিছু জায়গা, সেখানে রমরম করে একের পর এক সরকার চলছে বিজেপির, হয় বিজেপি নইলে অন্য, এরকম বাইনারিতে চলছে। এখানেও মানুষই তো ঠিক করবেন। আপনি তো শুরুই করলেন যে শেষ কথা জনতাই বলবেন। জনগণ তো, পশ্চিমবঙ্গের জনগণের হাতে 2টো অপশান, হয় আপনি দুর্নীতির সঙ্গে আপোষ করবেন, অথবা আপনি নীতি নির্ণয় করবেন নির্ণায়ক সরকারের জন্য, যে সরকার আপনাকে গভর্নেন্স দেবে, গুড গভর্নেন্স, সেটা একমাত্র বিজেপি দিতে পারে। বেশ, দেববিদ্যা, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। অন্য একটি পর্বে আমাদের ইলেকশন ওরিয়েন্টেড অনুষ্ঠান আসছে সামনে, আপনাকে কিন্তু এখন থেকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। অনেক ধন্যবাদ। আপনারা দেখলেন আজকে কিন্তু আমরা দেবজিৎ সরকার, রাজ্য বিজেপির মুখপাত্র, ট্রাইব টিভি বাংলা স্টুডিওয় নীতি নির্ণয়ন আর দুর্নীতিতে এলেন এবং তার বিশ্লেষণ করলেন। তিনি এতটাই কনফিডেন্ট, তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে এইবার প্রবাবলি প্রথমবার মুখ নয় প্রতীক অর্থাৎ সিম্বলে ভোট হবে। মানুষ যেমন 2011-তে পরিবর্তন চেয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেছিল, ঠিক এইভাবেই কিন্তু যারা পরিত্রাণ চাইছে মানুষ হাঁপিয়ে উঠেছে। তার বক্তব্য, তার বিশ্লেষণ যে এবার কিন্তু সিম্বলে ভোট হবে, অর্থাৎ চিহ্নে ভোট হবে। শেষ কথা আপনারা বলবেন, শেষ কথা মানুষজন বলবেন, এটাই হয়ে আসছে এবং গণতন্ত্রের সবথেকে বড় পরিচয় সেইটাই। সুতরাং আমরা এটা মনে করি যে আমরা বিশ্লেষণ করে আপনাদের সামনে তথ্য তুলে দিই, শেষ ডিসিশন আপনাদের। কারণ এই যাকেই আপনারা ভোট দিন না কেন, যারাই সরকারে আসুক না কেন, যারাই জিতুক না কেন নির্বাচনে, মানুষের ভোটে যেতে, আপনাদের ভোটে যেতে। আজকের পর্বে এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।